আর এই কাহিনীর পুরো ক্রেডিট তার দুই বান্ধবী বৃষ্টি আর মিষ্টি। আরিশার মন চাইছে রাস্তায় পড়ে থাকা ভাঙা ইটগুলো তুলে নিয়ে ওদের মাথায় বাড়ি মারতে। কোচিং সেন্টারের এই জায়গায় তেমন ভিড় নেই, দু একজন এদিক ওদিক ঘোরাঘুরি করছে। দীর্ঘ নীরবতার পরে আরিয়ান একটু এগিয়ে এলো। এখন তাদের দূরত্ব মাত্র 3 হাত। আরিয়ান প্রথমে হেসে বলল, কেমন আছেন গোলাপি পরি? আরিশা বিরক্ত গলায় বলল, দেখতে পাচ্ছেন না কেমন আছি? আরিশার বিরক্তি আরিয়ান ঠিকই বুঝতে পারল। ঠোঁট কামড়ে মুচকি হাসল সে। তারপর বলল, কি গোলাপি পরি, আমাকে জিজ্ঞাসা করবেন না আমি কেমন আছি? আপনার মতো হাতি কি কখনো খারাপ থাকে? নিশ্চয়ই ভালোই আছেন, তাই আর জিজ্ঞেস করিনি। আরিয়ান মাথা নাড়ালো, কিন্তু সঙ্গে সঙ্গে ভাবতে লাগলো। আরে বাহ, ও তো আমাকে আরে বাহ, ও তো আমাকে হেতি বলে সম্বোধন করলো। সে হেসে বলল। গোলাপি পরি, তুমি আমাকে হাতি বললে কেন? আরিশা নির্লিপ্তভাবে বলল, আমার কাছে হাতির মতো লাগছে তাই বলেছি। দেখতে লাগছে মনে? দেখো, হাতির বড় কান থাকে, আমার তো কান ছোট। হাতির লম্বা সুর থাকে, আমার সেটা নেই। হাতি তো মোটা হয় আর আমি তো একদম ফিট। আর হাতির 4টা পায়ে হাঁটে, আমি তো মানুষের মতো 2টা পায়ে হাঁটি। বলেই থামল সে। আরিশা বিরক্ত গলায় বলল, আপনাকে দেখতে মানুষের মতো লাগলেও আপনি আসলে একটা হাতি। হাতির বড় কান, আপনার ছোট কান হলো প্রমাণ। হাতির বড় সুর আর আপনার নাক হলো প্রমাণ। হাতি মোটা, আপনি ফিট, এটাও প্রমাণ। হাতি 4 পায়ে হাঁটে, আপনি 2 পায়ে, এও প্রমাণ। এই প্রমাণগুলো যথেষ্ট নয় যে আপনি হাতি নন। বলেই আরিশা সেখান থেকে হাঁটা দিল। আর এইদিকে আরিয়ান হতভম্ব হয়ে ফিসফিস করে বলল, এই মেয়েকে আমাকে ইনডিরেক্টলি হাতি বলে অপমান করে গেল। কাইরন, তুমি কি বলেছিলে ভুলে গেছো নাকি? কাইরান মাত্র বাসায় ফিরল, সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, ঠিক তখনই আসিফ চৌধুরী কাইরানকে উদ্দেশ্য করে কথা বলল। কাইরান চোখ বন্ধ করে একবার শ্বাস নিল, তারপর পেছনে ফিরে তাকিয়ে বলল, সময়টা একবার চোখ বুলিয়ে দেখেন। আমার খেতে যদি লেট হয় তখন বলবেন, এর আগে আমাকে ডিস্টার্ব করবেন না। বলেই উঠতে যাবার চেষ্টা করছিল, হঠাৎ আসিফ চৌধুরী রেগে গিয়ে বলে উঠল। কেন বাপ, ডিস্টার্ব করার জন্য কি আমার বৌমা এনেছো? কাইরান বাঁকা হেসে উপরে উঠে যেতে যেতে বলল। সময় হলে বউ বাচ্চা সবই দেখতে পাবে। বলেই সে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এদিকে আসিফ চৌধুরীর কথাটা ঠিকমতো বুঝতেই চিৎকার করে উঠল। এই বেয়াদব ছেলে, আমাদের না জানিয়ে তুই বিয়ে করেছিস, এখন আবার নাতি নাতনির কথা বলছিস? ছি 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 ছি, তোর বিয়ে হবে না। দূর, বলছিস তো বিয়ে হয়ে গেছে, তোর বউ আমি ঘরে তুলবো না। বেয়াদব ছেলে। চিৎকার শুনে নাফিজা চৌধুরী আর জামিলা চৌধুরী রান্নাঘর থেকে বেরিয়ে এলো। নাফিজা চৌধুরী রেগে গিয়ে বলল, সমস্যা কি তোমার? এই সাত সকালে এত চিৎকার করছো কেন? আসিফ চৌধুরী কপালে হাত রেখে বলল, আমাদের না জানিয়ে বিয়ে করেছিস, সর্বনাশ হয়ে গেছে। নাফিজা, সর্বনাশ হয়ে গেছে। আসিফ চৌধুরীর কথা শুনে জামিলা চৌধুরী ভয় পেয়ে গেল। ভয়ত কণ্ঠে বলল, কি হয়েছে বাপ আমার? কি সর্বনাশ হলো? নাফিজা চৌধুরী ভ্রুকুচকে তাকিয়ে আছে আসিফ চৌধুরীর দিকে। আসিফ হতাশার শ্বাস টেনে বলল, নাফিজা, তোমার বেয়াদব ছেলে আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছে গো। ও মা, তোমার বজ্জাত নাতি আমাদের জানালোই না, বিয়ে করে ফেললো। নাফিজা আর জামিলা একসাথে চিৎকার করে বলল। কোন ছেলে? আরে তোমাদের মাফিয়া ছেলে কাইরান। সাথে সাথে পুরো বাড়ি জুড়ে বিকট শব্দ হলো। কি সত্যি? এইদিকে আরিয়ান তখনই বাসায় প্রবেশ করছিল। চিৎকার শুনে কানে হাত দিল। বাড়ির ভেতরে ঢুকে আরিয়ান বলল, মা দাদি কেন মা দাদি কেন এত চিৎকার করছে? জামিলা খুশিতে আরিয়ানকে জড়িয়ে ধরে বলল। দাদু ভাই, তোর ভাইয়া বিয়ে করেছে। এই কথা শুনে আরিয়ান প্রায় হার্ট অ্যাটাকের জোগাড়ে বুকে হাত দিয়ে হেলে বলল, একেবারে অসম্ভব কাহিনী। মিস্টার রিহান তালুকদার, আপনার সাথে ডিল হয়েছে মানে এই নয় যে আপনি প্রতিদিন আমার অফিসে আসবেন। কথাটা বলল আরশিয়া সামনের চেয়ারেই বসে থাকা রিহানের দিকে তাকিয়ে। রিহান ম্লান হেসে বলল, ডিল হয়েছে বলেই তো আসি মিস জারা, আপনাকে আরো বেশি করে জানতে আসি। আরশিয়া কটাক্ষ ভঙ্গিতে বলল, কাজ করবেন আমার অফিসের সাথে, অফিসের কাজ সম্পর্কে জানবেন, সেখানে আমাকে জানার কোনো প্রশ্নই আসে না। কাজ করতে গেলে আগে কাজের মালিকের সাথে পরিচিত হতে হয় তো মিস জারা। আর কি জানার বাকি আছে মিস্টার রিহান তালুকদার? রিহান চোখে একরকম মুগ্ধতার ছোঁয়া এনে বলল, আপনি মানুষটাই এমন ধোঁয়াশা মিস জারা,
যে আপনাকে যতই দেখি কেন কেন প্রতিদিনই আপনার নতুন নতুন পরিচয় সৃষ্টি হয়। রাত 1:03। চারপাশে তিমিরে ঢাকা অন্ধকার। অবস্থানটা ভয়াল। দানব কায়রান চৌধুরীর তিমির শয্যায়। জঙ্গলের ভেতরে এই তিমির শয্যা থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ বেরিয়ে আসে। তিমির শয্যার আশেপাশে কোনো বন্যপ্রাণী আসে না ভয়ে। রাত যত গভীর হচ্ছে তিমির শয্যা তত ভয়ানক হয়ে যাচ্ছে। তিমির শয্যার ভেতরে এক কক্ষে এক লোক বসে আছে চেয়ারে। হাত পা সব বাঁধা, চোখে কালো কাপড় দেয়া আর মুখের ভেতরে বড় কাপড়ের টুকরো। তাই লোকটি শুধু ছাড়া আর কোনো শব্দ বাহির করতে পারছে না। অন্ধকার এক কক্ষে খট করে দরজার আওয়াজ তুলে ভেতরে প্রবেশ করলো কায়রান চৌধুরী। মুখে তার বাঁকা হাসি। সে দেয়ালে থাকা সুইচ বোর্ডে চাপ দিলে রুমটি আলোকিত হলো হলদেটে আলোয়। কায়রান সেই আলোর ভেতরে সামনে এগিয়ে আসলো। তার ভারী বুটগুলো শব্দ তুলছে গভীরভাবে। বেঁধে থাকা লোকটি নড়াচড়া করতে লাগলো, কিন্তু কিছুই করতে পারছে না। তার হাত পা যে শক্ত করে বাঁধা। কায়রান লোকটির সামনে একটা চেয়ার নিয়ে আসলো। খটখট করে চেয়ারের শব্দ হলো। পুরনো কাঠের চেয়ার, ঘুণ লেগেছে একটু, তাই অমন আওয়াজ। কায়রান চেয়ারটির পাশে এলো। তারপর বাম হাত দিয়ে চোখের কালো বাঁধন খুলে দিল। তারপর কায়রান চেয়ারটির উপরে ঝুঁকে গেল। মাথাটা ডানে বামে কাত করিয়ে একটু ঘুরিয়ে নিল। তাতে হাড় ফোটার শব্দ ভেসে আসলো। লোকটা অনেকক্ষণ যাবৎ চোখ বন্ধ ছিল, তাই হুট করে আলো পাওয়ায় চোখ বন্ধ করে নিল। সময় নিয়ে চোখ খুলল। নিভু নিভু চোখে সে সামনে তাকাতেই এক জাদু সে তার প্রাণ পাখি হাতে উড়ে চলে আসলো। চোখ জুড়ে ভয়ের আভাস কাঁপতে লাগলো তার শরীরে। কায়রান এইসব দেখে বাঁকা হাসলো। তারপর সে আস্তে করে তার মুখের কাপড় বের করল। লোকটা অতিরিক্ত ভয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলল। বহু কষ্টে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বস, আপনি আপনি কায়রান তার ভয়ের কারণ বুঝতে পেরে বাঁকা হাসল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, আমি তোর খাতিরের যত্ন যে নিজের হাতে আমাকে করতে হবে, তাই তো আসতে হলো আমাকে। লোকটা ভয়ে কাঁপতে শুরু করল। অতিরিক্ত ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিল। কায়রান সম্পূর্ণ কীর্তি দেখে এক ভ্রু উঁচিয়ে বলল, বাহ, আমার সামান্য কথায় তোর প্রস্রাব হয়ে গেল, অথচ কোনো খাতির যত্ন আমি এখনো পর্যন্ত করতে পারলাম না। লোকটা এখনো ভয়ে কাঁপছে, ওইভাবেই বলল, বস, আমি আমি কি 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 করেছি? কায়রান এবার চোখ বন্ধ করে নিল। হাত দুটি মুচড়ে বন্ধ করে নিল। আস্তে আস্তে চোখ খুলে লোকটির দিকে তাকালো। তার চোখ লাল টুকটুক করছে। রাগ সামলিয়ে রেখেছে অনেক কষ্টে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। দাঁতে দাঁত পিষে বলল, শুয়োরের বাচ্চা, তুই করিস নাকি? তুই আমার ফ্লেম হার্টের দিকে নজর দিয়েছিস, সাথে তুই আমার ফ্লেম হার্টকে গুলি করে মারতে চেয়েছিস। লোকটা হতভম্ব হয়ে গেল। এই ফ্লেম হার্টকে আরও কাউকেই বা মারল? কে বলেছে এইসব? কায়রান রাগে হিতহিত জ্ঞান হারিয়ে ফেলল। পাশের কাঠের টেবিলে থাকা এক বক্সের কাছে উঠে গেল, গিয়ে সেটা খুলল। সেখান থেকে সে একটা নেল কাটার বের করে আনলো। লোকটির সামনে চেয়ারে গিয়ে আবারও বসলো। এবার কায়রান তার হাত খুলে দিল। লোকটা ভয়ে কাঁপছে। ভয়াল দানব কায়রান চৌধুরীকে কেমন সে খুব ভালোভাবেই জানে। তার নিজ হাতে খাতির যত্ন কিভাবে করে। লোকটা ভয়ে গুটিয়ে গেল। কায়রান ওভাবে লোকটির ডান হাত টেনে তুলল। ডান হাতের শাহাদাত আঙুল আর বাম হাতে নিয়ে তার ডান হাতে থাকা নেল কাটার বসালো তার শাহাদাত আঙুলের মাথায়। 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই লোকটির চিৎকার ভেসে আসলো। কায়রান তার বাম হাত দিয়ে বড় কাপড়ের টুকরোটা তার মুখের ভিতরে ঢুকিয়ে দিল, যাতে চিৎকারের শব্দ তার কানে না আসে। কায়রান দক্ষ হাতে লোকটার ডান হাতে সমস্ত আঙুল অর্ধেক অর্ধেক করে কেটে দিল।
লোকটা পারছে না এখনই মরে যেতে। কায়রান এবার উঠে বক্স থেকে ঝালের গুঁড়ো আনলো, তারপর কাটা অর্ধেক আঙুলগুলোতে ছিটিয়ে দিল ঝালের গুঁড়ো। লোকটা ছটফট করতে লাগলো, কিন্তু তার আরেক হাত পা বাঁধা, কিছু করতে পারছে না। কায়রান এবার বক্স থেকে একটা বেলেট বের করলো, লোকটার বাম হাত খুলে দিল, তারপর নিজের বাম হাত দিয়ে লোকটার বাম হাত ধরে ডান হাতে বেলেট দিয়ে পোস পোস করে তার হাত কাটতে লাগলো। একে একে পোজ দিতে দিতে রক্ত বেরিয়ে গেল। কায়রান নিষ্পলক তাকিয়ে এসব দেখে মজা করছে। কায়রান এবার লোকটির হাতে শিরাতে আঘাত আনলো, গল গল করে রক্ত বেরিয়ে আসলো। সেখানেও কায়রান ঝালের গুঁড়ো লাগিয়ে দিল। লোকটা মনে হয় এখনই জ্ঞান হারাবে। কায়রান এবার বক্সের কাছে গিয়ে সেখান থেকে একটা টুথপিক নিয়ে আসলো, মুখে থাকা বাঁকা হাসি বিদ্যমান। লোকটি কায়রানের এই রূপ দেখে আর পারছে না, সে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আল্লাহ, তুমি তাড়াতাড়ি আমার মৃত্যু দাও। কায়রান এবার তার সামনে আসলো, লোকটার মুখে থাকা কাপড় খুলে ফেললো, টুথপিকটা তার দাঁতে নিল শক্ত করে। লোকটা বলল, বস, বস, আমাকে ছেড়ে দে। লোকটির এমন আহাজারি শুনে কায়রান হাসলো, বলল, এটা তো মাত্র শুরু, এখনো তো অনেক কিছুই বাকি। এত সহজে ছেড়ে দিলে কি আমার নিজ হাতে খাতির যত্নটা হবে? বলেই কায়রান লোকটার সামনে এসে ঝুঁকে দাঁড়ালো, বাম হাত দিয়ে তার ডান চোখ টেনে ধরে গালের থেকে টুথপিকটা বের করে হুট করে চোখের ভেতরে ঢুকিয়ে দিল। টুথপিকটি চোখের দিকে ঢুকতেই সে চিৎকার করে উঠল, তার চোখ থেকে তীব্র রক্ত বেরিয়ে আসলো। পুরো পৃথিবী যেন থেমে গিয়েছিল, আর লোকটা যেন চিরকাল সেই যন্ত্রণার মধ্যে ডুবে গেল। কায়রান শুধু বাঁকা হাসলো, উঠে দাঁড়ালো, চলে গেল আবারও বক্সের কাছে। সেখান থেকে ধারালো ছুরি বের করে আনলো। তার যত্ন এখনও শেষ হয়নি, কিন্তু এদিকে লোকটা মারা গিয়েছে, তাও যেন শান্তি মিলছে না কায়রানের। সে ছুরি নিয়ে গিয়ে লোকটার বুকে আঘাত আনলো, পরপর ওভাবে আঘাত আনলো হিংস্র পশুদের মতো তার বুকে। মৃত এই ব্যক্তিটি যেন তার শত্রু হয়ে আছে এখনও। সে ওইভাবে আঘাত আনতে লাগলো, লাশ ছুরির পরপর আঘাতে টুকরো টুকরো হয়ে গেল। কায়রান এর হাত রক্তে লাল, তার সাদা টি শার্টে রক্তের দাগ লেগে আছে, তার মুখেও ছোপ ছোপ রক্তের দাগ। কায়রান এবার সোজা হয়ে দাঁড়িয়ে প্যান্টের পকেটে হাত ঢুকালো, প্যান্টের পকেট থেকে তার ব্র্যান্ডেড সিগারেট ক্যামেল সেটা লাইটার দিয়ে ধরিয়ে নিল, মুখে নিয়ে টান দিল, বাম হাত পকেটে পুরে লোকটার টুকরো টুকরো লাশের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমার ফ্লেম হার্টের দিকে যে দৃষ্টি দেবে তবে তার চোখ তুলে ফেলবো, আর ধরতে আসলে তার নিশানে দুনিয়া থেকে মুছে দেব। বলে সিগারেটে টান দিয়ে ধোঁয়া ওড়াতে ওড়াতে তিমির শয্যা থেকে বেরিয়ে আসলো। তিমির শয্যার বাহিরে দাঁড়িয়ে ছিল নোহান, সে ভেতরের আওয়াজ শুনতে পেয়েছিল সব। আসলে তিমির শয্যা নামটা এমনি এমনি দেওয়া হয়নি। কায়রানকে বেরিয়ে আসতে দেখে নোহান সোজা হয়ে দাঁড়ালো। কায়রান নোহানের কাছে এসে হাতে থাকা সিগারেট ফেলিয়ে পা দিয়ে পিষে দিল। নোহান কায়রানের এই অবস্থা দেখে আটকে উঠল, সাথে ভয়ও পেল। কায়রান নোহানকে বলল, নোহান, ঘরের ভিতরে মাংসের টুকরো পড়ে আছে, আমার ক্ষুধার্ত শিয়ালদের দে, ওইগুলো তারা খেয়ে তৃপ্তি করবে, সময় মাত্র 5 মিনিট। বলেই গাড়ির ব্যাক সিটে বসে পড়ল। এদিকে নোহান দৌড় দিল তিমির শয্যার ভেতরে। নোহান ঘরটিতে ঢুকতেই নাক মুখ ঢেকে ফেলল, বমি আসে তার। কি বিভৎসভাবে খুন করেছে। সে নাক চেপে সেগুলো একটা বস্তায় তুলল, তারপর দিয়ে আসলো পাশের ঘরে খাঁচায় থাকা হিংস্র শিয়ালগুলোকে। ওদের দেওয়ার সাথে সাথে ওরা হামলে পড়ে, যে যেভাবে পারছে খুবলে খুবলে খাচ্ছে। নোহান এর এইসব দেখে বমি উঠে আসে। সে দ্রুত তিমির শয্যা থেকে বেরিয়ে আসলো, তারপর গাড়িতে উঠে বসলো। এদিকে কায়রান ব্যাক সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে আছে। নোহান একবার কায়রানকে দেখে নিল, তারপর গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গন্তব্যের দিকে পাড়ি জমালো। সকালে সূর্য পূর্ব দিকে উঠতেই তিমিরে ঢাকা অন্ধকার কেটে আলোকিত হলো ধরণী। ফারহানা খান গম্ভীর মুখে বাড়ির কাজ গুছিয়ে নাস্তা তৈরি করছে। আরিশা সোফায় বসে আছে, বই পড়ছে। সময় তখন 6:30। এমন সময়ে আরশিয়া সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো, মুখে লেগে আছে মিষ্টি হাসি, কিন্তু এই হাসির আড়লে লুকিয়ে আছে বাঁকা হাসি। নোভা তার পিছু পিছু দৌড়ে আসলো ঘেউ ঘেউ করতে করতে। আরশিয়া সোজা গিয়ে টিভি অন করে নিউজ চ্যানেল চালু করলো। ফারহানা খান ভ্রু কুঁচকে আরশিয়াকে বলল, কিরে আরসিয়া, আজকে দেখছি তুই হঠাৎ টিভি অন করলি, তাও আবার নিউজ চ্যানেলে? এমনি আম্মু, তোমার নাস্তা কত দূর? আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, শহরের বাইরে যাব, হয়তো বাড়ি ফিরতে রাত হতে পারে। ফারহানা খান সবজি নাড়াচাড়া করতে করতে বলল, কিসের জন্য যাবি? আম্মু, তোমাকে বলেছিলাম না নতুন কাজ নিয়েছি,
সেই সব বিষয়ে কাজ করতে এখন শহরের বাইরে যেতে হবে আমার। তুই একা যাবি? না, আমার বিজনেস পার্টনার রিহান তালুকদার যাবে আমার সাথে। আর বিদেশি পার্টনারদের সাথে ভিডিও কলে অ্যাটেন্ড করব। আচ্ছা। এইদিকে আরিশা নোভার দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিল আর সাথে সাথে নোভা ঘেউ ঘেউ করে উঠল। আরিশা ভয়ে বলে উঠল। ওই কুত্তা চুপ কর। আরিশাকে কথা শেষ করতে না দিয়ে আরশিয়া গম্ভীর কণ্ঠে আরিশাকে বলল। আরিশা, লিমিট ক্রস করো না। আগেই বলেছি ও আমার ছেলে, একদম কুত্তা বলে ডাকবি না ওকে। ওর নাম নোভা। তারপর আরশিয়া নোভার মাথায় হাত বুলিয়ে দিল। নোভা সোফার উপরে উঠে বসে আরশিয়ার গায়ে হেলিয়ে শুয়ে পড়ল। আরিশা কাঁদো কাঁদো কণ্ঠে বলল। ওই আপু, আমি কেন এই কুকুরের খালা হব? তুমি বাচ্চা ডাউনলোড দিবে, আমি সেই বাচ্চার খালা হব, এই কুকুরের খালা হব না। আরশিয়া ধমকে বলে উঠল। আরিশা স্টপ! তোকে কেউ বলেছে তুই আমার নোভার খালা হবি? শোন, তোকে আগেও বলেছি, এখনো বলছি, ওকে আর একবার কুত্তা বলে তোর শাস্তি আমি নিজ হাতে দেব। আরিশা চুপ হয়ে গেল। ও আর কিছু বলল না। বলা যায় না কখনই কুত্তার জন্য আপনি আমাকে শাস্তি দেয়, এর থেকে চুপ থাকা ভালো। সকালের নাস্তা খেয়ে আরশিয়া বেরিয়ে পড়ল নিজের গাড়ি নিয়ে। সাথে আরিশাও চলে গেল কলেজের উদ্দেশ্যে। আর মিসেস ফারহানা ও আলতাফ খান নিজেদের কর্মস্থলে। আরশিয়া 20 মিনিট ড্রাইভ করার পর তার গাড়ি এসে থামলো চৌধুরী ভিলার সামনে, কারণ রিহান এখনও চৌধুরী ভিলাতেই আছে। আরশিয়া গাড়ি থেকে বেরিয়ে ফোন অন করে কল লাগালো রিহানের নাম্বারে। সাথে সাথে কল রিসিভ হলো। আরশিয়া বলল সে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, যেন তাড়াতাড়ি আসে। আরশিয়া কল কেটে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। আজকে আরশিয়া কালো টপস আর অ্যাশ কালারের জিন্স প্লাজো পরেছে, পায়ে লম্বা পেন্সিল হিল, চুলগুলো ছেড়ে দেয়া, গলায় স্কার্ফ বাঁধা। রিহান প্রায় 2 মিনিটের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে এলো। সে কালো শার্ট পরে এসেছে। আরশিয়াকে দেখে যেন আজকেই বেশি মুগ্ধ হলো। ঘোর লেগে যাচ্ছে যেন, কারণ আরশিয়াকে সে যেদিন থেকে দেখছে ফর্মাল পোশাকে, আজকে থেকে এমন পোশাকে দেখে অবাক হলো। রিহান মনে মনে ভাবল। আচ্ছা, আমার জারা পাখি যদি 3 পিস পরে তবে কেমন দেখাবে? আর যদি লাল টুকটুকি শাড়ি পরে তবে কি তাকে বউ দেখা যাবে? এইসব ভাবতে ভাবতে রিহান আরশিয়ার কাছে চলে আসলো। আরশিয়া তার উপস্থিতি টের পেয়ে সামনে তাকিয়ে দেখে রিহান তার দিকে তাকিয়ে আছে। আরশিয়া ভ্রু কুঁচকে সোজা তার দিকে তাকিয়ে বলল। মিস্টার রিহান তালুকদার, আমরা কি এবার যেতে পারি? রিহানের হুঁশ আসলো। সে লজ্জায় মাথা নিচু করে মাথার পেছনের চুলে হাত বোলালো। আরশিয়া গিয়ে ড্রাইভিং সিটে বসলো। রিহান নিজেকে ঠিকঠাক করে নিয়ে ফ্রন্ট সিটে বসলো। তারপর আরশিয়া গাড়ি স্টার্ট করলো গন্তব্য শহরের বাইরে। এদিকে দ্বিতীয় তলার ব্যালকনিতে কায়রান দাঁড়িয়ে সব কিছু দেখছিল। পুরো সময় সে আরশিয়ার দিকে তাকিয়েছিল। যখন রিহান তার কাছে আসলো তার চোখ লাল হয়ে গেল। রাগে হাত মুষ্টিবদ্ধ করলো। হাতে থাকা ওয়াইন গ্লাসটি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে গেল। কাচের ভাঙা টুকরো কায়রানের হাতের ভেতরে ঢুকে গেল। রক্ত গলগল করে বেরিয়ে আসলো। তবুও কায়রান এসবের দিকে পাত্তা দিল না। সে রিহান আর আরশিয়ার দিকে তাকালো। তারপর বিড়বিড় করে বলে উঠল। I'll kill you, Flameheart. I'll kill you. You are mine. Mine alone. অন্য পুরুষকে ছুঁয়ে দেখার কথা তুমি ভাবছো? দুনিয়ার থেকে তার টিকিট আমি কেটে দেব, কারণ তুমি আমার। বলেই রোমের ভেতরে ঢুকে গেল। তারপর রোমের সব জিনিসপত্র জোরে আছাড় মেরে ভাঙতে শুরু করলো। কায়রান কাজ শেষ করে সকাল 6:44 বাড়ি ফিরল। সে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। আজকে সে কফি খায়নি, ডাইরেক্ট ওয়াইনের বোতল থেকে ওয়াইন ঢেলে খেতে লাগলো। আর সেই সময় নজরে আসলো একটা কালো গাড়ি। কায়রান ভাবলো হয়তো ওর বাবার সঙ্গে কেউ দেখা করতে এসেছে, কিন্তু গাড়ির দরজা খুলে আরশিয়াকে নামতে দেখে সে শকড হয়ে গেল। তবুও সে চুপচাপ দাঁড়িয়ে দেখতে লাগলো আরশিয়া কী করে। তার মুখে তখন হাসি ছিল, কিন্তু যখনই দেখলো রিহানকে তখন তার রাগের সীমানা যেন অতিক্রম করে গেল। যখন দেখলো আরশিয়া আর রিহান একসাথে যাচ্ছে, তখন যেন মনে হচ্ছিল কেউ তার কলিজাটা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। কায়রান সব কিছু ভাঙলো। তার হাত আরও কেটে গেল, রক্ত বেরিয়ে মেঝে লাল হয়ে গেল। কায়রান এবার দেয়াল ঘেঁষে বসলো, এক পা বিছিয়ে আর পা দুটো হাঁটু মুড়িয়ে তার উপরে হাত রেখে বিড়বিড় করে বলল। You are only mine, Flameheart. You are no one else's. প্রায় 5 ঘন্টার দীর্ঘ সফর শেষে শহরের ব্যস্ততা পেছনে ফেলে আরশিয়া ও রিহান পৌঁছে গেল শহরের একদম প্রান্তে।
সময় তখন দুপুর 1:09। সূর্য মধ্য আকাশে, তার আলো যেন রেস্টুরেন্টের সাইনবোর্ডে জ্বলজ্বল করছে। আরশিয়া গাড়ি থামালো, দরজা খুলে নেমে এলো। পাশে রিহানও নেমে দাঁড়ালো। আজ তার বিশ্বস্ত সঙ্গী নোভা নেই, তাকে বাসায় রেখে আসা হয়েছে। দুজন একসাথে রেস্টুরেন্টে ঢুকলো। এখানেই তাদের লাঞ্চ এবং তারপর মিটিং। সামান্য শুধু কিছু ফাস্টফুড অর্ডার করলো তারা। খাওয়া চললো এক অদ্ভুত নীরবতায়। কেক, না কোনো কথা, না কোনো চোখাচোখি, শুধু প্রয়োজনীয় খাবার আর নিঃশব্দ ঘড়ির কাঁটা। ঠিক দুপুর 2টায় সেখানে প্রবেশ করলো কিছু প্রভাবশালী বিজনেসম্যান। তারা ঢুকতেই রিহান ও আরশিয়া দাঁড়িয়ে গিয়ে সম্মানসূচক হ্যান্ডশেক করলো। শুরু হলো কর্পোরেট আলোচনা, নিজেদের কোম্পানির প্রোডাক্ট, ভবিষ্যৎ পরিকল্পনা আর অংশীদারিত্ব নিয়ে। প্রায় 2 ঘন্টার মিটিং শেষে সব পক্ষ রাজি হলো আরশিয়ার কোম্পানির সাথে পার্টনারশিপে যেতে। সময় তখন 4:11। মিটিং শেষ, বিদায় হাসিতে পরিপূর্ণ। সবাই চলে গেল। আরশিয়া ও রিহানও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। নীরবতা আবার তাদের মাঝে। অবশেষে রিহান মুখ খুলল। মিস জারা, আশা করছি আমাদের নতুন ব্যবসার প্রজেক্টটা সহজেই এগোবে। আরশিয়া গাড়ির দরজার কাছে এসে থেমে গিয়ে চোখে চাহনি মেরে বলল। সম্পূর্ণ ক্রেডিট লাগিয়ে দেব। বলেই গাড়ির ফ্রন্ট সিটে গিয়ে বসলো। আজ গাড়ি চালাবে রিহান। সে ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন চালু করলো। গাড়ি রাস্তায় গড়াতে শুরু করলো। আর সে গম্ভীর মুখে ফোন স্ক্রল করছে। তার অভিব্যক্তি যেন কেউ স্পর্শ করার সাহসও না পায়। অন্যদিকে রিহান মাঝে মাঝে চোরা চোখে তাকিয়ে নিচ্ছে তার দিকে, যেন মনটা বাইরে বেরিয়ে এসে বারবার বলে ওঠে। দেখ, আর একটু দেখ। হঠাৎই আরশিয়া গলা শক্ত করে বলল। মিস্টার রিহান, বারবার আমার দিকে না তাকিয়ে সামনে তাকান, নয়তো অকালেই অ্যাক্সিডেন্ট হবে। রিহান মনে মনে নিজেকে গালি দিল। রিহান, তুই কবে থেকে ছ্যাচরা হোস? এইভাবে তাকাচ্ছিস কেন? যারা পাখি তো তোকে ক্যারেক্টারলেস ভাববে। থু, কিছু একটা বল না, না হলে প্রেমে আগুন ধরার আগেই নিভে যাবে। মুখে অবশ্য বলে ফেলল। আসলে পাখি দেখছিলাম। আরশিয়া ভ্রু কুঁচকে রিহানের দিকে তাকিয়ে বলল। চলন্ত গাড়িতে পাখি কোথায় পেলেন? আমার চোখ দিয়ে দেখেন মিস যারা, পাখি আপনি সব সময় দেখতে পাবেন। আরশিয়া পাত্তা না দিয়ে আবার ফোনে চোখ দিল। রিহান আবারও জিজ্ঞেস করল। আচ্ছা মিস যারা, একটা প্রশ্ন করি? কাজের বিষয় হলে করেন, কিন্তু ফালতু প্রশ্ন করলে আমার কাছ থেকে কোনোদিনও উত্তর পাবেন এই আশাটা মাটি করে দিন। রিহানের মুখ ঝাপসে গেল, তবুও সাহস করে বলল। আচ্ছা, আপনি কি সবসময় মুখটা এমন গোবরমুখ করে রাখেন? মানে আমি বলছি। বাক্য শেষ হওয়ার আগেই আরশিয়ার রাগে গর্জে উঠল। হাউ ডিয়ার ইউ, হোয়াট ডু ইউ মিন বাই গোবরমুখ? রিহান তড়িঘড়ি ঠোঁট ভিজিয়ে বলল। আরে কুল মিস যারা, কুল। আমি বলতে চাচ্ছি সবসময় এত গম্ভীর থাকেন কেন? একটু হাসা বা কারোর সঙ্গে কথা বলা কি খুব কঠিন? আরশিয়া চোখ বন্ধ করে মাথা সিটে হেলিয়ে দিল, যেন নিজের রাগকে শ্বাসের মাধ্যমে ঠান্ডা করছে। তারপর বলল। হাসা শব্দটা আমার ডিকশনারিতে অতি মাত্রায় অনুপস্থিত। আর কথা স্টক যা শুনলেন এটাই অনেক, কারণ আমার কাছে আমার প্রতিটা শব্দের দাম আছে। প্রয়োজনের বাইরে খরচ আমি পছন্দ করি না। আর আপনি যদি আপনার কথা স্টক বন্ধ না রাখেন তবে গাড়ি থেকে ফেলে দেবো, মাইন্ড ইট। ব্যাস, আরশিয়ার হুমকিতে রিহান চুপ মেরে গেল, আর একটাও শব্দ করল না। তবে ভেতরে ভেতরে তার মনে চলছে অন্যরকম এক যুদ্ধ। নিজের মনের মধ্যে বলল। তোমাকে আমি আমার মনের রাজ্যের রানী বানাবো আমার যারা পাখি। তখন দেখবো তুমি কথা বলো কিনা। গাড়ি এসে থামলো চৌধুরী ভিলার সামনে। চুপচাপ রাত্রি নেমে এসেছে, চারদিক বেশ নিস্তব্ধ। গেটের আলোয় গাড়ি থেকে নেমে পড়লো আরশিয়া আর রিহান। ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 9টা। রিহান ভদ্রভাবে বলল। মিস যারা, সাবধানে যেও। কাল দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। আরশিয়া তার চিরচেনা গম্ভীর ভঙ্গিতে বলল। তারপর হ্যান্ডশেক করে গাড়িতে উঠে গেল। গাড়িটা যতদূর পর্যন্ত চোখে পড়ে রিহান তাকিয়ে রইল, ঠিক ততক্ষণ পর্যন্ত। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই পথের দিকে, যেন চোখে আর কিছুই আসে না। আর যার হাত দিয়ে একটু আগে আরশিয়ার সাথে হ্যান্ডশেক করেছিল, সেই হাতটা সে নিজের বুকে চেপে ধরল। চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো আরশিয়ার স্পর্শ। এই সব কিছুই ঠিক তখন দেখতে পাচ্ছিল একজোড়া রক্ত চোখ। চৌধুরী ভিলার দোতলার ব্যালকনি দাঁড়িয়েছিল কায়নান। যখন রিহান আর আরশিয়া হ্যান্ডশেক করলো, তখনই তার হাতে থাকা কফির মগ ছুঁড়ে ফেলল
ফেলল নিচে। চোখে তখন রাগ, অভিমান আর একরাশ হিংস্রতা। হাতটা মুষ্টিবদ্ধ করতেই আগের কাটা জায়গা দিয়ে আবার রক্ত ঝরতে লাগলো। তবুও সে না থেমে দাঁড়িয়ে রইল। চোখের কোণ বেয়ে গরম পানি গড়িয়ে পড়ল রাগের জ্বালার ভাঙা এক ভালোবাসার অভিমানে। এইদিকে রিহান ভিলার ভেতরে ঢুকতেই হুট করে 2-3 জন লোক এসে তাকে পেছন থেকে ধরে ফেলল। হঠাৎ মুখে স্প্রে ছুঁড়ে মারতেই রিহান জ্ঞান হারালো। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। তাকে গাড়িতে তুলে নিয়ে অজানার পথে চলে গেল তারা। দূর থেকে কায়রান পুরো ঘটনা দেখল। ঠোঁটের কোণে এক বাঁকা হাসি খেলে গেল। এটাই প্রাপ্য। তারপর সে নিচে নেমে এলো। ভিলার ড্রয়িং রুমে তখন বসেছিলেন নাফিজা চৌধুরী আর আসিফ চৌধুরী। জামিলা চৌধুরী রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েছে। আরিয়ান নিজ রুমে কাজ নিয়ে ব্যস্ত, আর রিয়ানা বইয়ের পাতা উল্টাচ্ছে। কায়রান বেরোবার আগে মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আজ রাতে রিহানার বাড়ি আসছে না, ফ্ল্যাটে থাকবে। নাফিজা চিন্তিত মুখে বলল। তুই কোথায় যাচ্ছিস বাবা? কিন্তু কায়রান কোনো উত্তর না দিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। এতে আসিফ চৌধুরী সোজা হয়ে বসে বললেন, দেখলে, তোমার সোনার ছেলে তো একটাও উত্তর দিল না। তুমি চুপ করো তো। যেমন বাপ তেমন ছেলে, যত সব। বলেই উঠে চলে গেলেন। আসিফ চৌধুরী তখন হালকা দীর্ঘশ্বাস ফেলে নিজের মাথায় হাত দিয়ে বললেন, একটাও আমার কোয়ালিটি পাইনি। আল্লাহ জানে আমার বৌমাগুলো কেমন হবে। আরশিয়ার বাড়ি ফিরতে প্রায় আধা ঘন্টা লেগে গেল। সে গ্যারেজে গাড়ি পার্ক করে বাড়ির ভেতরে ঢুকলো। চারপাশে শুনশান নীরবতা, সব লাইট অফ। তবে ড্রয়িং রুমের পাশেই তার আম্মুর বিশেষ সভাকক্ষ। ওখান থেকেই আলো আসে, মানে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ মিটিং চলছে। আরশিয়া আর কিছু না দেখে সোজা উপরের দিকে উঠে নিজের রুমে চলে গেল। সে ভীষণ ক্লান্ত, লম্বা একটা শাওয়ার নেওয়ার দরকার এখন। রুমে ঢুকতেই নোভা ঘেউ ঘেউ করতে করতে দৌড়ে এলো। আরশিয়া হাঁটুমুড়ো বসিয়ে নোভার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নোভা, আজকে আমি অনেক ক্লান্ত। শাওয়ার নিতে হবে আগে, তারপর আবার বেরোতে হবে। কে সেই ব্যক্তি, তাকে খুঁজে বের করতে হবে, তাই না? নোভা ঘেউ ঘেউ করে সায় দিল। আরশিয়া হেসে আবার বলে, তুই যাবি তো নোভা আমার সাথে? নোভা এবারও ঘেউ ঘেউ করে উঠল, মানে সে অবশ্যই যাবে। এরপর আরশিয়া রুম লক করে ওয়াশরুমে ঢুকে গেল। নোভা তখন নিজের ছোট্ট বেডে গিয়ে শুয়ে পড়ল। আরশিয়ার রুমে নোভার জন্য আলাদা বেড রাখা আছে, ও সেখানেই থাকে। 1 ঘন্টার মতো শাওয়ার করে একেবারে প্রস্তুত হয়ে বেরিয়ে এলো আরশিয়া। তার পরনে একটা বেগুনি রঙের লেদার জ্যাকেট, সঙ্গে ব্ল্যাক ডায়মন্ড জিন্স প্যান্ট, পায়ে হিল, তবে এত উঁচু না, মাঝারি। চুল ছেড়ে রেখেছে, চোখে কালো সানগ্লাস, মুখে মাস্ক। আয়নায় একবার নিজেকে দেখে নিল, তারপর হুডির ক্যাপ মাথায় দিল, তবে সামনের অংশটা খোলা রইল। ব্যাস, মাফিয়া লুক একদম পারফেক্ট। সে এবার নোভার দিকে তাকালো। নোভা তার চোখে চোখ রেখে বুঝে গেল সময় হয়েছে। আর সে ব্যালকনিতে গেল। ওখানে নিচে নামার জন্য আগে থেকেই একটা মই রাখা আছে। সেটা অনেকটা সিঁড়ির মতোই, তাই সহজেই ওঠানামা করা যায়। এই পাশটায় তেমন কেউ আসে না, তাই মইটাও প্রায় চোখে পড়ে না কারোরই। মই বেয়ে নিচে নামলো অগ্নিকর্ণা আর্শ, সাথে তার বিশ্বস্ত সঙ্গী নোভা। অগ্নিকর্ণা আর্শ এগিয়ে গেল। গন্তব্য তার অন্ধকার প্রাসাদ। অন্ধকারে ঢাকা রুমটায় হঠাৎ করেই আলো জ্বলে উঠল। ভারী শব্দ তুলে দরজার ভেতর দিয়ে প্রবেশ করলো কায়রান। সে ধীরে ধীরে এসে সোজা গিয়ে বসে পড়ল সামনে রাখা চেয়ারে। তার সামনে আরেকটা চেয়ারে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে। কায়রান ঠোঁটে এক বাঁকা হাসি ফুটিয়ে পাশে রাখা পানির বোতলটা তুলে নিল। বোতলের ঢাকনা খুলে এক ঝাঁজে পুরো পানি ঢেলে দিল সামনে বসা ব্যক্তির উপর। হঠাৎ পানি পড়ায় সেই ব্যক্তি চমকে উঠিয়ে বসে পড়ল। কিছুই বুঝে উঠতে পারছিল না পানি এলো কোথা থেকে। চোখ কসলাতে কসলাতে তাকালো, সব ঝাপসা লাগছিল। আস্তে আস্তে চোখ খুলে সে যা দেখল তা ছিল একজোড়া পা। ধীরে ধীরে সে দৃষ্টি উপরের দিকে তুলল, আর তখনই চমকে উঠল। কায়রান, তুই? কায়রান আবারও বাঁকা হাসল। মাই ব্রাদার, ইটস মি, ভল দানব কায়রান চৌধুরী। রিহান হতবাক হয়ে বলল, তুই আমাকে কিডন্যাপ করেছিস কায়রান? কিন্তু কেন? কায়রান এবার ঠান্ডা গলায় কিন্তু চোখে আগুন নিয়ে বলল, এমনি এমনি তো আর কিডন্যাপ করিনি, আমার প্রিয় ভাই রিহান তালুকদার। রিহান হতবাক হয়ে আবারও প্রশ্ন করল, এমনি এমনি মানে? হয়েছে কি? এইবার কায়রানের চোখ লাল হয়ে উঠল রাগে। দাঁতে দাঁত চেপে বলল, হারামের বাচ্চা, তোর সাহস দেখে আমি অবাক। কোন সাহসে আমার ফ্লেম হার্টের হাত ধরেছিলে? রিহান পুরোটা না বুঝে বিস্মিত গলায় বলল, কি বলছিস?
কে এই ফ্লেমহার্ট? আমি কাকে দেখছি? ছুঁয়েছি? এবার কায়রান চেয়ারটাকে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে পড়ল। চেয়ারের ধাক্কায় সেটা ধুম করে পড়ে গেল মেঝেতে। তার চোখে লালচে রাগের আগুন। সে রিহানের কাছে এসে তার চোয়াল শক্ত করে ধরে বলল, তোর এই চোখ দিয়ে তাকালি কেন ওর দিকে? কেন ছুঁয়েছিলি? তোর কপাল ভালো তিমির সজ্জায় তোকে নিয়ে যায়নি। জানিস তো, সেখানে যে একবার যায় সে আর ফেরে না। ফেরে শুধু তার নিথর শরীর। তুই আমার আপন, তাই অর্ধেক স্যাক্রিফাইস করে ছেড়ে দিয়েছিলাম। তবে ভুলেও ভাবিস না তুই পুরোটা ছাড় পেয়ে গেছিস। রিহান ব্যথায় চোখ বন্ধ করে ফেলল। কায়রানের এমন শক্ত চোয়াল ধরা যেন তার হাড় গুড়িয়ে দিয়েছে। তবুও বহু কষ্টে বলল, কাইরান, তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। খুলে বল তো ঠিক করে। কায়রান এবার তার হাত ছেড়ে দিয়ে মাথার চুল খামছে ধরে ফুপিয়ে উঠল। তুই আরশের সাথে কি করছিলি? কেন তুই ওর দিকে তাকালি? কেন ছিল ওকে? আরশিয়া নামটা শুনে রিহান থমকে গেল। তার চোখে বিস্ময়ের ছায়া। কায়রান আরশিয়াকে চেনে, কিন্তু কিভাবে? আর রিহান আরশিয়াকে দেখবে, ছোবে, এতে তার সমস্যা কোথায়? সে অবাক হয়ে বলল, তুই ওকে চাস? আমার জারা পাখির সাথে তোর এমন কি সম্পর্ক যে তুই এত জ্বলে উঠছিস? যারা পাখি? কথাটা শুনে কায়রান যেন রক্তিম রাক্ষসে রূপ নিল। সে রিহানের গলা চেপে ধরে গর্জে উঠল, শুয়োরের বাচ্চা! ও আমার, আমার জান, আমার ফ্লেম হার্ট। আর তুই কি পাখি বলিস? তোর জিভ কেটে শিয়ালদের খেতে দেব। তোর জিভ কেটে শিয়ালদের খেতে দেবো আমি। রিহান হঠাৎ কাশতে শুরু করলো। কায়রান তার অবস্থার বেগতিক দেখে গলা ছেড়ে দিল, কিন্তু ততক্ষণে তার চোখে রক্তিম খুনের ছায়া। নিজের মনে গর্জে উঠল, এর জিভ বামে ছিঁড়ে ফেলবো। এই স্পর্শ আমি মুছে দেবো আগুন দিয়ে। তুই তাহলে ওকে ভালোবাসিস, তাই না? কাশতে কাশতে রিহান হেসে বলল, ভালোবাসি না। ভালোবাসাটা আমার ডিকশনারিতে নেই। ও আমার কাছে অনুভব না, ও এক অভ্যাস। কায়রান এবার রিহানের চুলের মুঠি ধরে বলল। তাহলে তুই এত জেলাস হচ্ছিস কেন? রিহান এবার সোজা হয়ে বলল। এবার কায়রান হঠাৎই টেবিলে রাখা বাক্স খুলে এক ছুরি বের করল। চোখের পলকে সেটি রিহানের হাতে বসিয়ে দিয়ে রক্ত ঝরিয়ে দিল। রিহান কষ্টে চিৎকার করে উঠল। কায়রান নিচু গলায় গর্জন মিশ্রিত কণ্ঠে বলল, ও আমার আসক্তি, আমার নেশা। আমি না ওকে ভালোবাসি, না ঘৃণা করি। আমি শুধু চাই ও আমার হোক সম্পূর্ণভাবে। ওকে কেউ ছবে না, দেখবে না। ও শুধু আমার, আমার নীরব দুর্বোধ্য অনুভব। অন্ধকারের মাঝে প্রায় 30 মিনিট গাড়ি ড্রাইভ করার পর আর্শ আর নোভা এসে পৌঁছালো আর্শের অন্ধকার প্রাসাদে। আর্শ ঝোপের আড়ালে গাড়ি পার করে নীরবে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে নোভাও বেরিয়ে এলো। সে তার মাফিয়া লুক নিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে হেঁটে যাচ্ছে, যেন পুরো পৃথিবী তার পায়ের নিচে। নোভাও চুপচাপ তার পাশে হাঁটছে। চারপাশে অদ্ভুত নীরবতা। আর প্রাসাদের বিশাল দরজাটা খুলে ভেতরে ঢুকলো। চারদিকে মোমবাতির আলো প্রাসাদটিকে এক রহস্যময় সৌন্দর্যে আলোকিত করে রেখেছে। সেই আলোতে আরশের চোখে মুখে এক ধরনের তীক্ষ্ণতা স্পষ্ট। সে এগিয়ে গিয়ে সামনের রুমের সামনে দাঁড়ালো। তারপর হালকা ধাক্কা দিতেই দরজাটি খুলে গেল। আরশ রুমের ভেতরে ঢুকলো। রুমটির একপাশে ঝুলছে বিশাল পর্দা, পাশে একটি কিবোর্ড আর কিছু বৈদ্যুতিক যন্ত্রপাতি। সেখানে আগে থেকেই বসে আছে রুশান আর রায়ান। তারা এখনও খোঁজ চালাচ্ছে কে চেয়েছিল আরশকে গুলি করতে। আর সোজা গিয়ে সোফায় বসলো। তার দেখা দেখি নোভাও পাশে বসে পড়ল। আর্শ নিজের মুখ থেকে কালো মাস্ক খুলে ফেলল, চোখের সানগ্লাসও খুলে ফেলল। সে পায়ের ওপর পা তুলে বাম হাত মুখের কাছে এনে ঠোঁট কামড়ে তাকিয়ে থাকলো সেই পর্দার দিকে। সময় যেন থমকে গেছে। ঘর জুড়ে নীরবতা। এভাবে প্রায় 5 মিনিট কাটার পর হঠাৎ রুশান বলে উঠল, আর্স, পেয়েছি আমরা তাকে। আর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে দ্রুত তাদের কাছে গেল। কোথায় সে? নিয়ে আসো আমার সামনে, তার হার্টবিট মাপতে হবে আমায়। রায়ান কাজ করতে করতে বলল, হার্স, আমরা তাকে চিনি। আর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, সে আর এই দুনিয়াতে নেই। আর্শ বিস্ময়ে জিজ্ঞেস করল, মারা গেছে, কিন্তু তার ডেড বডি কেউ খুঁজে পায়নি। গত 22 ঘন্টা ধরে সে বাসায় ফেরেনি। আর্শ কিছুক্ষণ চুপ থেকে বলল, নেই মানে? তাহলে নিশ্চিত হলে কিভাবে যে সে মারা গেছে? হতে পারে সে গা ঢাকা দিয়েছে কোথাও। রায়ান এবার কাজ থামিয়ে আর্শের দিকে তাকিয়ে বলল, তুমি একে চেনো আর্স? হে আর কেউ না, তোমার শত্রু, তোমার ছোট মামা মিনহাজ। সে আর্শ চোখ বড় বড় করে অবাক হয়ে বলল, হোয়াট?
হ্যাঁ আর্স, আর তার মৃত্যু হয়েছে এটা আমরা নিশ্চিত হয়েছি, কারণ তার হাতে ছিল একটা আংটি, যেটা তোমার আদেশে আমরা পরিয়ে দিয়েছিলাম গিফট হিসাবে। তাকে নজরদারিতে রাখতে ওই আংটিটা দিয়েছিলাম, কারণ সে তোমাকে খুন করার প্ল্যান করেছিল। এখন দেখবে কিভাবে মেরেছে সে। আর্শ ভ্রু কুঁচকে বলল। দেখাও। রুশান চোখের ইশারায় রায়ানকে ইঙ্গিত দিল। রায়ান কয়েকটি ক্লিক করে একটি ভিডিও চালু করলো। শুরুতে অন্ধকার দেখা গেল, কিছুক্ষণ পর একটি আলো ফুটে উঠল। সেই আলোয় এক চেহারা স্পষ্ট হলো। চেহারাটা দেখে আর্শের মুখ দিয়ে বেরিয়ে এলো। কায়রান। ভিডিওতে কিছু কথা শোনা যাচ্ছিল না, কিন্তু দেখা যাচ্ছিল কায়রান কিভাবে মিনহাজকে মেরেছে। মিনহাজ ভয়ে জর্জরিত ছিল, বারবার পিছু হটছিল। ভিডিও শেষ হতেই আর্শ মাথার চুল খামচে ধরে চিৎকার করে উঠল। কায়রান। তার চোখে আগুন। সে বলল, এই ছেলের সমস্যাটা কি? আমার শিকার সে কেড়ে নিল কেন? এর জবাবদিহি তাকে করতেই হবে। বলেই রুম থেকে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল। নোভাও চুপচাপ দৌড়াতে তার পেছনে বেরিয়ে গেল। রায়ান আর রুশান শুধু তাকিয়ে রইল, কোনো কথা বলল না। এইদিকে রিহানের হাত থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। ব্যথায় চোখ মুখ কুঁচকে আছে। কায়রান বাঁকা হেসে হাতে থাকা রক্তমাখা ছুরিটা ঘোরাতে লাগলো। তারপর আবারও রিহানের সামনে একটি চেয়ার টেনে বসে পড়ল। ঘাড় ডানে বামে কাত করে ঘুরিয়ে নিল। রিহান ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, কিছু বলল না। এর মধ্যে কায়রান বলে উঠল, মাই সুইট ব্রাদার, আমি কি তোকে বেশি আঘাত করতে পারি বল? দেখ, সামান্যই করেছে। হাত ধরেছিলি তো, আমি সহ্য করতে পারিনি। ইস, রক্ত বেরোচ্ছে রে, আহারে। সে একটু থেমে আবার বলল, আচ্ছা ভাই শোন, তুই সারাদিন কি কি করেছিস আমাকে বলে দে। আমি তোকে সত্যি বলছি, এক্ষুনি ছেড়ে দেবো, বিলিভ মি। বলেই কায়রান নিজের ডান হাতে গলায় চিমটির মতো ধরে রাখল। রিহান কায়রানের এমন আচরণ দেখে অবাক হয়ে যাচ্ছিল, কিছুই বুঝতে পারছিল না। তবুও সাহস করে ভ্রু কুঁচকে বলল, কাইরান, তোর কি হয়েছে ভাই? এমন করিস কেন? কায়রানের রাগ যেন এক লহমায় জ্বলে উঠল, যেন কথাটা তার মাথায় ঘি ঢেলে দিল। সে রাগে তীর তীর করে উঠে বলল, নাটক মারাস না আমার সাথে? নাটক? হারামজাদার বাচ্চা, আমার ফ্লেম হার্টকে দেখলি, ছুলি, আমার এখন কথা আমি এমন করি কেন? তার হঠাৎ রাগের কারণ বুঝতে পারলেও বুঝল না ভান করে রিহান। সে শান্তভাবে বলল, কাইরান, তুই তো যারাকে ভালোবাসিস না, তোর তো শুধু আসক্তি। তাহলে এমন করিস কেন? আমি ভালোবাসি যারাকে, তুই তো সেটাও করিস না। এই কথা শুনে কায়রান এক ঝটকায় উঠে দাঁড়ালো, জোরে চেয়ারটা ফেলে দিল। চেয়ারটা ভেঙে গেল। তারপর রিহানের কাছে গিয়ে তার চুলের মুঠি ধরে জোরে টান দিয়ে বলল, হ্যাঁ, কি বলেছে? এসব ভালোবাসাটা সে আমার কাছে নেই, আমার আছে আসক্তি। ভালোবাসে ছেড়ে দিই, কিন্তু আসক্তি ছাড়ে না, বুঝছিস? কথাটা মাথায় ঢোকা। তুই আমার ভাই বলে এখনো দুনিয়ার বাতাস গায়ে লাগাতে দিচ্ছে। রিহান অনেক কষ্টে নিজের চুল ছাড়িয়ে বলল, ভালোবাসার পাওয়ার অনেক। আমি ভালোবাসি আমার যারা পাখিকে। তার কথা শেষ হতে না হতেই কায়রান পাশে থাকা ফুলদানিটা জোরে আছাড় মারল দেয়ালে। বিকট শব্দে সব কেঁপে উঠল। রিহান চুপ হয়ে গেল। কায়রান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে প্যান্টের পেছনে গুজে রাখা পিস্তল বের করল। তারপর সোজা রিহানের বুক বরাবর তাক করে চিৎকার করে বলল, ইউর টকিং ননসেন্স, ইউর টকিং ননসেন্স। তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো, কুত্তার বাচ্চা। তুই আবার আমার ফ্লেম হার্টকে পাখি বলেছিস? দ্যাট ফাকিং মাউথ অফ ইয়ার্স। আমার ফ্লেম হার্টকে বারবার পাখি ডাকিস কেন? বল, ডাকিস কেন বারবার? অ্যান্সার মি। কায়রানের এমন ভাষা শুনে রিহান নাক সিটকে বলল, ছি কাইরান, তোর কেমন ভাষা এটা? আমার ফ্লেম হার্টকে পাখি ডাকলে এর থেকে খারাপ ভাষা ব্যবহার করবো আমি, মাইন্ডেড। বলে হঠাৎ গুলি চালিয়ে দিল রিহানের ডান হাতে। রিহান ব্যথায় আর্তনাদ করে হাত চেপে ধরল। তারপর নিচে বসে পড়ল, কষ্টে কাতর গলায় বলল, কাইরান, একটা মেয়ের জন্য তুই আমার উপরে গুলি চালালি? কায়রান ভাবলেশীন ভঙ্গিতে চুলে হাত চালিয়ে দাঁতের দাঁত চেপে বলল, ও মেয়ে ঠিকই, তবে তো ওদের কাছে ভাবি লাগে। মেয়ে বললে এবার গুলিটা সোজা তোর জিভ ছেদ করবে। বলে উচ্চ স্বরে চিৎকার করে উঠল। নোহান, নোহান। নোহান রোমের বাইরে দাঁড়িয়েছিল। কায়রানের ডাক শুনেই ছুটে এসে বলল, জি ভাই। কায়রান গম্ভীর গলায় বলল, রিহানকে হাসপাতালে নিয়ে যা, গিয়ে অ্যাডমিট কর।
নোহান রিহানের দিকে তাকালো, দেখলো সে রক্তাক্ত হাতে বসে আছে আর কেমন অদ্ভুতভাবে কায়রানের দিকে তাকিয়ে আছে, যেন কিছু একটা বোঝার চেষ্টা করছে, কিন্তু কায়রানের চোখে এখনো আগুন জ্বলছে। নোহান আর দেরি করল না, দ্রুত রিহানকে ধরে তুলল, তারপর নিয়ে গেল বাইরে। এদিকে কায়রানের এখন যেন একটু শান্তি লাগছে। সে টেবিলের উপর রাখা ফোনটা হাতে নিল, দেখলো রাত 12টা বাজে। ফোন হাতে নিয়ে রুম থেকে বেরোতেই কল এলো। কায়রান ফোন উঁচিয়ে দেখলো আননোন নাম্বার। ভ্রু কুঁচকে গেল তার, কারণ তার ফোনে এমন নাম্বার থাকার কথা নয়। সে যাকে তাকে নিজের পার্সোনাল নাম্বার দেয় না, যা দেয় সবাই নোহানের নাম্বার। রিং হতে হতে কলটা কেটে গেল। কায়রান আবার হাঁটা শুরু করলো। মাত্র 2-3 পা এগিয়েছে, আবার সেই নাম্বার থেকে কল এলো। এবার আর দেরি না করে কল রিসিভ করলো সে। ওপাশ থেকে মৃণিনে গলায় মেয়েলি গম্ভীর কণ্ঠ ভেসে এলো। কি মিস্টার কায়রান চৌধুরী, আমার কল পেয়ে কি ভয়ে ধরছিলেন না কলটা? আরশের কণ্ঠ শুনে কায়রানের মুখে বাঁকা হাসি ফুটে উঠল। সে বলল, হাই মাই ফ্লেম হার্ট, এত মনে পড়ছে আমার কথা? আমাকে ছেড়ে কি আর থাকতে পারছো না? ইস। কায়রান এর আজব কথায় আরশ কিছুটা হতবাক হলেও নিজেকে সামনে নিয়ে বলল, মিস্টার কায়রান চৌধুরী, আপনাকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হচ্ছে আমার, তাই চলে এসেছি আপনার রাজ্যে, আপনার তিমির শয্যায়। তবে আপনি তো চোখে পড়ছেন না। এবার কায়রান গম্ভীর কণ্ঠে তবে কপালে একরাশ দুষ্ট হাসি নিয়ে বলল, ফ্লেম হার্ট, তিমির সহ্যে আমি শুধু শয্যা পালন করি, সেখানে রোমান্স হবে না। তুমি বরং আমার গেস্ট হাউসে এসো, সেখানে আমি তোমাকে রোমান্স শেখাবো। কায়রানের এমন কথা শুনে আরশ মনে মনে বলল, শালাই তোর রোমান্স তুই শিখাবি? আচ্ছা, আমিও তো দেখবো কেমন রোমান্স তুই শিখাতে পারিস। তোর রোমান্সে গুষ্টি না মারা পর্যন্ত আমি শান্তি নেই আমার। তবে মুখে বলল, ইয়া, আমি আসছি। আমিও জানতে চাই রোমান্স কিভাবে করতে হয়। অবশ্য এই বিষয়ে ডিগ্রি আমিও নিয়েছি, তবে কার রোমান্স বেশি পাওয়ারফুল তা দেখতে গেলে আমাদের মুখোমুখি হতেই হবে। তাহলে চলে এসো আমার গেস্ট হাউসে, ফ্লেম হার্ট। বলেই কায়রান কলটা কেটে দিল। তারপর চোখ বন্ধ করলো। 3-4 সেকেন্ড চুপ করে থেকে চোখ খুলে বিড়বিড় করে বলল, ফ্লেম হার্ট, তুমি যে আমার সঙ্গে কেন দেখা করতে চাইছো আমি জানি, আর আমি চাই না তোমাকে আমার তিমির সজ্জে নিয়ে যাই। সেখানে কথা বলি, দেখা করি, হাজারো খুন করলেও আমার চোখে তুমি এক নিষ্পাপ ছোট বাচ্চার মতো পবিত্র ফুল, যাকে নিয়ে আমি আমার রক্তে রাঙা তিমির সজ্জে যেতে চাই না। রাত 12টা 4 মিনিট। এমন সময়ও খান মঞ্জিলে এখনও জেগে আছে আরিশা। আপাতত সে বই পড়ছে। কালকে তার ক্লাস টেস্ট রয়েছে, কিছু প্র্যাকটিক্যাল কাজও আছে, সেগুলো করতে ব্যস্ত সে। ফারহানা খান আর আলতাফ খান একটু আগেই ঘুমিয়ে পড়েছে। আরিশার রুমে আলো জ্বলছে, আর সেই আলোতেই বইয়ের পাতায় ডুবে আছে সে। হঠাৎ করে পাশে রাখা ফোনটা একদম নিস্তব্ধতা চিরে সশব্দে বেজে উঠল। আরিশা তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে মিউট করে রাখলো। যদি তার আম্মু শুনে ফেলে তাহলে এই রাতে ঘরে তুল কালাম শুরু হয়ে যাবে। সে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। আননোন নাম্বার। ভ্রু কুঁচকে চিন্তিত ভঙ্গিতে বলল, এত রাতে কে ফোন দিল আবার? ভয়ে ফোনটা ধরল না। আবার ফোনটা বেজে উঠল। এবারও সে ধরল না। তৃতীয়বারের বাজতেই আরিশা মনে মনে বলল, সামান্য একটা ফোনই তো, ধর দেখি কে হতে পারে। কাপা কাপা হাতে কলটা রিসিভ করলো সে। ফোনটা কানে দিল। ওপাশ থেকে কোনো কথা নয়, ভেসে এলো শুধু ভারী নিঃশ্বাসের শব্দ। আরিশা কান পেতে শুনল নিঃশ্বাস, কিন্তু কোনো বাক্য নয়। কিছু বললেই তবে সে উত্তর দেবে, না হলে একটাও শব্দ মুখ দিয়ে বের করবে না। দীর্ঘ 2 মিনিট পর ওপাশ থেকে এক পুরুষালী কণ্ঠ শোনা গেল, কি গোলাপি, কথা বলছো না কেন? গোলাপি পরি। সম্বোধনটা শুনে আরিশা অবাক হয়ে ফিসফিস করে বলে উঠল, আপনি আমার নাম্বার কই পেলেন? আর এত রাতে ফোন দিলেন কেন? ওপাশ থেকে আরিয়ান হাসলো। আরিশা দাঁতে দাঁত চেপে বলল, এই তো আমার গোলাপি পরি আগের রূপে ফিরে এসেছে, কিন্তু তুমি এত ফিসফিস করে কথা বলছো কেন? এই মিয়া, এত রাতে ফোন দিয়েছেন কেন সেটা বলেন। ভালো লাগছে না গোলাপি পরি, আর সারাদিন তোমার নিষ্পাপ চোখের চাহনি, তোমার পবিত্র মুখটা দেখতে পাইনি। মনটা কেমন যেন খুসখুস করছে। আরিয়ানের কণ্ঠে এমন আবেশ শুনে আরিশা চোখ বন্ধ করে নিল। সে চুপ করেছিল কিছুক্ষণ। আরিয়ান ডেকে উঠল, গোলাপি পরি। আরিশা ফিস ফিস করে বলল, একবার বেলকুনিতে আসবে? তোমাকে একবার দেখবো, আসবে? ব্যালকনিতে আসতে বলার মানে কি? সে এখন তাদের বাসার আশেপাশেই আছে। আরিশা চমকে উঠে বলল, আপনি কোথায় এখন? বেলকুনিতে আসো, নিজেই দেখতে পাবে।
আরিশা তখন বাসায় ছিল, পরনে ছিল প্লাজো আর টি শার্ট। বালিশের পাশে রাখা ওড়নাটা দিয়ে মাথা আর শরীর ঢেকে ফোনটা কানে ধরেই সে ব্যালকনিতে বের হলো। ব্যালকনিতে এসে এদিকে ওদিকে তাকাতে লাগলো, তখন ফোনে আরিয়ান বলল, গোলাপি পরি এদিকে। গোলাপি পরি এদিক ওইদিক দেখাচ্ছ কেন? তোমার ডান দিকে সোজা নিচেই তাকাও, আমাকে দেখতে পাবে। আরিশা ঠিক তাই করলো। দেখলো আরিয়ান হাত নাড়ছে। ল্যাম্পপোস্টের হালকা আলোতে আবছা দেখা যাচ্ছে তাকে, একেবারে অগোছালো অবস্থায়। পরনে কালো শার্ট, সম্ভবত কালো ট্রাউজারও। শার্টের দুটো বোতাম খোলা, চুল এলোমেলো, মুখটা কেমন যেন শুকনো আর বিষণ্ণ। আরিয়ান বলে উঠল, গোলাপি পরি তোমাকে এই রূপে দেখে আমি ঝলসে যাচ্ছি। ইস, এইভাবে তোমাকে কে আসতে বললো? আরিশা হেসে বলল, আসতে তো আপনিই বললেন। তাই বলে এমন কিলার লুক নিয়ে আসবে? তুমি কি ঠিক করে রেখেছো আজকে আমাকে শেষ করবে? আরিশা হেসে ফেলল। তার হাসি শুনে আরিয়ানও হেসে উঠল। আরিশা বলল, বাসায় যান। আরিয়ান কাতর গলায় বলল, আর একটু দেখি না তোমাকে। কি দেখছেন এত? আরিয়ান সে নেশালো কণ্ঠে বলল, জানি না কি দেখি, তবে তোমাকে একবার দেখলে আমার তৃষ্ণা মেটে না। গোলাপি পরি মন চাই দিন রাত তোমাকে সামনে বসিয়ে রাখি। তোমার নিষ্পাপ চোখ, তোমার পবিত্র মুখ, এসব আমার মনের বারবার দাগ কাটে। যতবার দেখি ততবারই মনে হয় এই নেশা আমি কাটাতে পারবো না কোনো দিন। তুমি আমার নেশা, সেই নেশা যেটা আজীবন আমার রক্তে মিশে থাকবে। রাত 1টা বাজে এখন। চৌধুরী ভিলা গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু এই ভিলার এখনো একটা রুমে লাইট জ্বলছে। সেটা রিয়ানার রুম। সে বেডে শুয়ে আরিয়ানের একটা পিক বের করে সেটা দেখতে দেখতে গল্প করছে, যেন আরিয়ান তার পাশে বসে আছে আর সে যে সব কথা বলছে আরিয়ান শুনছে, উত্তর দিচ্ছে। হঠাৎ করে গাড়ির শব্দ আসলেও রিয়ানা কপাল কুঁচকে বলল, এত রাতে আবার কে এলো? বলে গায়ে ওড়না জড়িয়ে নিজের রুমের ব্যালকনিতে গেল। সেখানে গিয়ে নিচে তাকাতেই দেখতে পেল একটা বেগুনি রঙের গাড়ি। গাড়িটা এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। গা ছমছমে লাগছে কিছুটা। রাতের এই নিস্তব্ধতায় এমন দৃশ্য বড় অদ্ভুত লাগছে। কিছুক্ষণ পরেই গাড়ি থেকে নেমে এলো আরিয়ান। আরিয়ানকে দেখেই রিয়ানার বুকটা কেমন যেন ধক করে উঠল। সে ওইভাবে নিষ্পলক চোখে তাকিয়ে রইল। মনে হলো সময় থেমে গেছে। আরিয়ান গাড়ি থেকে নেমে একটা গার্ডকে কিছু একটা বলল, তারপর বাড়ির দিকে অগ্রসর হলো। রিয়ানার যেন কি হলো, সে দৌড়ে রুম থেকে বাহিরে বেরিয়ে এলো। সে সদর দরজার কাছে আসতেই ঠিক সেই সময় আরিয়ানও দরজা খুলল। সাথে সাথে ওদের দুজনের চোখাচোখি হলো। রিয়ানা লজ্জায় চোখ নামিয়ে নিতেই আরিয়ানও তার চোখ নামিয়ে দরজা লক করে রিয়ানার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার রিয়া, তুই এখানে? কি ব্যাপার রিয়া, তুই এখনো ঘুমাসনি যে? আসলে বই পড়ছিলাম, কালকে টেস্ট আছে, সেটাই প্রস্তুতি নিচ্ছিলাম। কি ব্যাপার রিয়া, তুই এখনো ঘুমাসনি যে? আরিয়ানের সামনে দাঁড়িয়ে একই তো রিয়ানার হার্টবিট দ্রুত হয়ে গেছে। তার মধ্যে একের পর এক প্রশ্নে সে খুবই বিভ্রান্ত। তাও আমতা করে বলল, হ্যাঁ মানি না হ্যাঁ। আরিয়ান দরজা থেকে সরে আসতে আসতে বলল, কি হ্যাঁ কি না, সঠিক উত্তর দে। রিয়ানা চোখ বন্ধ করে বলল, হ্যাঁ। আচ্ছা। তারপর সে সিঁড়ি বেয়ে উঠতে গেলেই রিয়ানা সাহস করে বলে উঠল, আরিয়ান ভাই। আরিয়ান পা থামিয়ে পেছনে ফিরে রিয়ানার দিকে তাকিয়ে বলল, বল। আপনি রাতে খেয়েছেন? আরিয়ান একবার রিয়ানার মাথা থেকে পা অবধি পর্যবেক্ষণ করল। মেয়েটা মাথায় কাপড় টেনে রেখেছে ঘোমটার মতো, সেই জন্য মুখটাও পুরোটা দেখা যাচ্ছে না, চোখগুলো শুধু অল্প অল্প কাঁপছে। আরিয়ান বলল, না। এই না কথা যেন রিয়ানার দুনিয়া উল্টে দিল। সে মনে মনে নিজেকে গালি দিতে দিতে বলল, ছি রিয়ানা ছি, তুই কেমন মেয়ে রে? আরিয়ান ভাই এখনো খায়নি আর তুই খেয়ে নিয়েছিস? ছি, এবার বসিস তুই আরিয়ান ভাইকে? ওয়াক, নিজের উপর ঘৃণা লাগছে। এমন কাজ করলাম কিভাবে আমি? তারপর নিজেকে সামলে মিনমিন কণ্ঠে বলল, আমি খাবার গরম করছি, আপনি প্লিজ আসেন, রাতে না খেয়ে ঘুমালে শরীর খারাপ করবে। কথাটা রিয়ানা এবার আরিয়ানের মুখের থেকে তাকিয়ে চেয়ে বলল। তার চোখে একটা অন্যরকম অনুরোধ ছিল, একটু নাটকীয় নয়, একেবারে নিঃশব্দে ভালোবাসায় ভরা। আরিয়ান রিয়ানার এই নিষ্পাপ আবদার যেন ফেলতে পারল না। সে ছোট করে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে সে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল।
আরিয়ান আসবে, এটা যেন রিয়ানার কাছে বামন হয়ে চাঁদ ধরার মতো ব্যাপার। রিয়ানা খুশি মনে রান্নাঘরে চলে গেল। ফ্রিজ থেকে তরকারি বের করে সেগুলো সুন্দরভাবে গরম করতে লাগলো। তারপর সে সুন্দর করে একটা প্লেটে 3টা রুটি, আরেক পাশে সবজি ও মাংস নিয়ে ডাইনিং টেবিলে রাখলো। সব কিছু ঠিকঠাক করে তারপর সেখানে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর উপর থেকে সিঁড়ি বেয়ে আরিয়ানের নিচে নেমে আসার শব্দ শোনা গেল। রিয়ানা চেয়ার ছেড়ে উঠতে যাবে, তখনই আরিয়ান বলল, বস ওখানে, উঠিস না। রিয়ানা চুপচাপ বসে পড়ল। তারপর তাকালো সিঁড়ির দিকে, দেখলো আরিয়ান 2 হাত দিয়ে তার চুল ঝাড়তে ঝাড়তে আসে। মনে হয় স্নান করেছে। ইস, এইভাবেও তার আরিয়ান ভাইকে কতই না সুন্দর লাগে দেখতে। চোখ সরাতেই মন চায় না। আরিয়ান এসে চুপচাপ চেয়ার টেনে বসলো। তারপর খাওয়া শুরু করলো। এইদিকে রিয়ানা এখনও নির্লজ্জের মতো তাকিয়ে আছে তার আরিয়ান ভাইয়ের দিকে। আরিয়ান খাওয়ার মাঝে হঠাৎ রিয়ানার দিকে তাকিয়ে দেখলো সে কেমন করে তাকিয়ে আছে, ভ্রু কুঁচকে। 2 হাত তুলে চোখের সামনে তালি বাজাতেই রিয়ানা হুঁশে ফিরে চোখ নামিয়ে ফেলল। আরিয়ান রুটি ছিঁড়ে মুখে দিতে দিতে বলল, বস ওখানে, উঠিস না। ওইভাবে কি দেখছিলি রিয়া? আগে কখনো আমাকে দেখিসনি না কে? রিয়ানা মাথা নিচু করে আমতা আমতা করে বলল, না মানে কই কিছু দেখিনি তো। তুই খেয়েছিস? রিয়ানা মাথা উপর নিচ করে বলল। হুম। আরিয়ান আর কোনো কথা বলল না। সম্পূর্ণ খাবার শেষ করে টিস্যু দিয়ে হাত মুখ মুছে উঠে গেল। ওঠার সময় একবার রিয়ানার দিকে তাকিয়ে বলল, রিয়া, আমি হয়তো কিছু বুঝি, আবার বুঝিও না। তবে যা বুঝি একটা কথাই বলি, ফিরে আয়। বেশি তো যাস না, পরে আর ফিরতে পারবি না, কারণ আরও দূরে গেলে কষ্ট পাবি। বলেই সে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এদিকে রিয়ানা আরিয়ানের কথাগুলো শুনে তবদা খেয়ে গেল। কিছুক্ষণ সে চুপচাপ বসে রইল, মাথায় কথাগুলো গেঁথে নিতে লাগলো। যখনই সেই কথাগুলোর পুরো মানে বসলো, তখনই মুখে ওড়না চেপে ধরে দৌড় দিল নিজের রুমের দিকে। সে সোজা নিজের রুমে ঢুকে দরজা লক করে লাইট বন্ধ করে সোজা বিছানায় গিয়ে উবু হয়ে শুয়ে পড়ল। সাথে সাথে ভিড় করে এলো চোখের অশ্রু। গলায় দলা পাকিয়ে গেল কান্নাগুলো। হু হু করে শব্দ করে কান্না করে উঠল। প্রায় 6-7 মিনিট কান্না করার পর সে নিজের ফোনটা হাতে তুলে গ্যালারিতে ঢুকে আরিয়ানের একটা ছবি বের করলো। ছবিটা চোখের সামনে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলল, আপনি যা বোঝাতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি আরিয়ান ভাই, কিন্তু কেন কেন আমি আর এগোবো না? কেন বেশি দূর গেলে কষ্ট পাবো? তার কণ্ঠস্বর অসহায়ের মতো কাঁপছিল। কেন আপনি বুঝেনও তবুও বুঝেন না আমার ভালোবাসা? খুব বেশি কি অন্যায় করে ফেলেছি আপনাকে ভালোবেসে? আমি হয়তো এগুলো মুখ ফুটে বলিনি ভালোবাসি, কিন্তু আপনি তো বুঝে গেছেন। তাহলে বুঝেও কেন বললেন ফিরে যেতে? আমি কিভাবে ফিরবো বলুন? আপনি যখন আমার হৃদয়ে এতটুকু জায়গা নিয়ে আসেন, তখন কিভাবে নিজেকে সরিয়ে ফেলবো সে জায়গা থেকে? ও আরিয়ান ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। আপনি এমন করছেন কেন? আমার খুব ইচ্ছা করছে আপনাকে জড়িয়ে ধরতে, আপনার বাহুতে মাথা রেখে কান্না করতে। বুকের ভিতরে ভীষণ যন্ত্রণা হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বলে সে আবারও হু হু করে কেঁদে উঠল। সত্যি তার বুকের ভেতরে খুবই যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না কিছুই। এই যে তার আরিয়ান ভাই এমন কথাই বুঝিয়ে দিল হয়তো তার জীবনে কেউ আছে। না, কেউ নেই সে জানে, কিন্তু তবুও এমন বলল কেন? এসব ভেবে কান্না করতে করতে রিয়ানা ফোনে একটা গান প্লে করলো। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম, মনে আশা নিভে যায়। গানের কথাগুলো শুনিয়ে তার হৃদয়টা আরও ভেঙে পড়ল। সত্যি তো, ভালোবাসা কেন এত অসহায়, কেন এত কষ্ট দেয় এই অনুভূতি? এইসব বিড়বিড় করতে করতে পোপোতে পোপোতে সে ঘুমিয়ে পড়ল। আর ফোনে তখনও সেই গান বাজছে খুব মৃদু শব্দে রিয়ানার কানের পাশে। সত্যি ভালোবাসা অসহায়। 10 মিনিট গাড়ি ড্রাইভ করার পরে আর্শ এর গাড়ি এসে থামলো কায়রানের গেস্ট হাউসের সামনে। ধীরে গাড়ি থেকে নামলো সে, তার সঙ্গে নোভাও নামলো। নোভা নেমেই ঘেউ ঘেউ করে উঠল, যেন কোনো অচেনা গন্ধ বা বিপদের আশঙ্কা টের পাচ্ছে। আর্শ নিচু হয়ে নোভার মাথায় হাত বুলোতেই সে শান্ত হয়ে গেল। আর্শ গভীর চোখে চারপাশে তাকালো। গেটে দাঁড়িয়ে থাকা গার্ডরা একে একে সরে গেল, যেন আর্শের আগমনের জন্য প্রস্তুত ছিল আগেভাগেই। আর্শ ভেতরে ঢুকলো, তার সঙ্গে সঙ্গে নোভাও ঢুকলো। হাউসটির বাগানে ফুলের বদলে দেখা গেল সারি সারি কালো পোশাকধারী গার্ড, যাদের চোখ নিচু, মুখে ভয় এবং সম্মানের ছাপ স্পষ্ট। যেন তারা জানে এই মানুষরা কারো নিয়ম মানে না, নিজের আইন নিজেই বানায়।
আর্স ব্রোকুসকে ভেতরের দিকে এগিয়ে গেল। সদর দরজার সামনে এসে হালকা হাত দিতেই দরজাটি শব্দ করে খুলে গেল, যেন সে এখানকার চাবি ছাড়া প্রভু। ঘরের ভেতর ঢুকতেই চোখে পড়ল গা ছমছমে অন্ধকার। নোভা ঘরে ঢুকেই অস্থির হয়ে ঘেউ ঘেউ শব্দ করতে লাগলো। আর্স ঠোঁটের ফাঁক দিয়ে কেবল একটা শব্দ করল। নোভা থেমে গেল, কিন্তু চোখ দুটোতে তীক্ষ্ণ সতর্কতা। ঠিক সেই সময় হঠাৎ পুরো বাড়ি আলোয় ঝলমল করে উঠল, চারিদিকে আলোকিত হয়ে গেল এবং একটি পুরুষ কণ্ঠ ভেসে এলো। ওয়েলকাম ফ্লেম হার্ট, ওয়েলকাম। বলতে বলতে বেরিয়ে এলো কাইরান, হাতে একটা রোজ গোল্ডের ওয়াইন গ্লাস। খুব মুখে সেই চিরচেনা বাঁকা হাসি। আর্শ কাইরানকে দেখে কঠোর কণ্ঠে বলল, এসবের মানে কি মিস্টার কায়রান চৌধুরী? কাইরান মুচকি হেসে এগিয়ে এলো আর্শের দিকে। হুট করে মুখ থেকে মাস্ক খুলে ফেলল এবং বলল, আমার রাজ্যের রানীকে স্বাগতম জানাচ্ছে। আর্শ মুখ শক্ত করে রাখলো, চোখ বন্ধ করলো, একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, তারপর আবার চোখ খুলল। তার দৃষ্টি স্থির, চাপা আগুন যেন গনগনে হয়ে উঠছে, জ্বলছে। কাইরান এগিয়ে এসে বলল, ফ্লেম হার্ট, উপরে রুমে চলো, তোমাকে রোমান্স শেখাই। যদিও চাইলে এখানেও শেখাতে পারি, যদি তোমার কোনো সমস্যা না থাকে। আর্শ কাইরানের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে বলল, ও আচ্ছা, তাই নাকি মিস্টার কায়রান চৌধুরী? আপনি আমায় রোম্যান্স শেখাবেন? আর্শকে নিজের দিকে এগোতে দেখে কাইরান একটু একটু করে পেছাতে লাগলো, পেছোতে পেছোতে বলল, হুম, তুমি কি এখানে রোমান্স শিখতে চাচ্ছ ফ্লেম হার্ট? হ্যাঁ, আমি এখানেই শিখতে চাই। আপনার রোম্যান্স কেমন আমিও দেখতে চাই, দেখাবেন? ও না না, আমাকে শেখাবেন? এবার কাইরান পুরোপুরি পেছনে গিয়ে দেয়ালের সাথে আটকে গেল। সে আর্শের চোখে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, অবশ্যই, কেন শেখাবো না। আর্শ এগিয়ে গিয়ে কাইরানের দুপাশে হাত রেখে দেয়ালে ঠেকিয়ে তাকে বন্দী করল। দু হাতের মাঝে আটকা পড়ে গেল কাইরান। তার চোখে এবারও ভয় নয়, বরং কৌতূহল। আর্শ বাঁকা হেসে চোখে চোখ রেখে বলল, শেখান, আমিও শিখতে চাই। কাইরান নিজের ডান হাতটা বুকের বাম পাশে এনে বলল, ফ্লেম হার্ট, আমার হৃদস্পন্দন জোরে জোরে বিট করছে। তুমি আমার এত কাছে। ইস, তোমার ইচ্ছা। ছেছে ফ্লেম হার্ট, আগে বললেই পারতে। তোমাকে অনেক আগে আমার মাঝে নিয়ে আসতাম এইভাবে। এবার আর্শের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। সে দাঁতে দাঁত চেপে চোখের রক্তিম দৃষ্টি নিয়ে বলল, মিস্টার কায়রান চৌধুরী, আমার ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না। সমস্যা কি আপনার? কাইরান নোভার দিকে তাকালো, তারপর আর্শের দিকে তাকিয়ে ইনোসেন্ট ফেস নিয়ে বলল, সমস্যা একটাই, কুত্তার বাপ আমি জীবনেও হবে না ফ্লেম হার্ট। আর্শ এবার কাইরানের গলা চেপে ধরে রাগে ফুসতে ফুসতে বলল, এই শালা, তোকে আমি কি কইছি? আমার নোভার বাপ তুই হ? হ্যাঁ? কাইরান আর্শের হাত নিজের গলা থেকে নামিয়ে হালকা কেশে বলল, মেরে ফেলো নাকি আমাকে? আর কি বলো, আমি তোমার শালা? ছে ফ্লেম হার্ট, ছে। শেষমেশ শালা বললে, এটা তো আমি মানতাম না। তুমি আমাকে শালা না স্বামীজান বলে ডাকো। কি সুন্দর মধুর ডাক। দেখো, স্বামীজান, দেখছো? আর্শের রাগ যেন আকাশ ছুঁই ছুঁই। সে নিজের চুল খামছে ধরল, তারপর সোজা কাইরানের কলার চেপে ধরে বলল, নাটক আমার একদম পছন্দ না। যেটা জিজ্ঞেস করব সোজা ভাবে উত্তর দিবেন, একদম তেরামো করবেন না। এখন বলেন, আমার শত্রু কেন আপনি কেড়ে নিলেন? আমার শত্রুকে আমি নিজের হাতে শেষ করতে পারি, কিন্তু আপনি আপনি আমার শিকার কেন কেড়ে নিয়েছেন? কেন কেড়েছেন? উত্তর দিন, কেন? শেষের কথাগুলো আর্শ চিৎকার করেই বলল। কাইরান আর্শের এমন রূপ দেখে বাঁকা হেসে বলল, কারণ যে তোমাকে হত্যা করার সাহস ঢুকিয়েছে, সে আমাকে হত্যা করেছে। ভয়াল দানব কায়রান চৌধুরীকে কেউ হত্যা করবে আর আমি চুপ থাকবো? এটা মানা যায়? হুম, ফ্লেম হার্ট, হুম, ভুল ধারণা। কাইরানের এমন উত্তর যেন আর্শের রাগে ঘি ঢালার মতো। সে রাগে কাঁপছে, শরীরের প্রতিটা শিরা টনটন করছে। কাইরানের একদম কাছে এসে বলল, আমার শিকার আমি মারবো, হত্যা করতে চেয়েছে আমাকে, আপনি কেন মারলেন? আপনার সাহস দেখে হতবাক আমি। আমার শিকার আমার হাত থেকে কেড়ে নিয়েছেন, আপনাকে তো আমি খুন করবো আজকে। আরশের কথা বন্ধ হয়ে গেল এক গভীর স্পর্শে। শক্তিশালী মাফিয়া অগ্নিকর্ণা আর্শ সামান্য এক গভীর স্পর্শে যেন তার সমস্ত কায়া কেঁপে উঠল। চোখ বন্ধ হয়ে এলো, নিঃশ্বাস আটকে এলো, কেমন যেন হাঁসফাঁস শুরু হলো, দম বন্ধকর পরিস্থিতি তৈরি হলো। কায়রান যখন কথা বলছিল ঠিক সেই মুহূর্তে সে তার শুষ্ক ঠোঁট দুটো রাখে আর্শের কোমর ধরে। ঠিক তখনই সময়টা যেন থমকে গেল। আসলে মাফিয়া জগতে আর্শ অসংখ্য পুরুষকে লাশ বানিয়েছে। রক্তের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে তার অস্তিত্ব। লড়াই, ঘৃণা, প্রতিশোধই তার রক্তে মিশে গেছে। কিন্তু তার জীবনে এমন গভীর ছোঁয়া, এমন আবেগে ভরা স্পর্শ কেউ কোনোদিন দেয়নি।
এই অনুভূতিটা তার কাছে একেবারেই নতুন, একদম অচেনা। তাই সেই মুহূর্তেই অস্থির হয়ে পড়ে। কিন্তু যখন সে বুঝে ফেলে তার সাথে কি হচ্ছে, সে এক ধাক্কায় কাইরানকে নিজের থেকে সরিয়ে দেয়। কাইরান সামান্য হেলে পড়ে, মুচকি হেসে সে বলল, ফ্লেম হার্ট, তোমার চোখের সে আগুনটা আমি নেভাতে আসিনি, বরং আরো তীব্র করতে এসছি। কাইরানের এইটুকু কথা শেষ হওয়ার মধ্যেই হুট করে আর্শ এক ঝটকায় কাইরানের কাছে এসে তার গলার লকেটে থাকা একটা ব্লেড বের করে সোজা বসিয়ে দেয় কাইরানের ঠোঁটে। উপরের ঠোঁটে এক পোস্ট, নিচের ঠোঁটে আরেকটা। সাথে সাথে রক্ত বেরিয়ে এলো। সেই রক্ত কাইরানের গালের ভেতরে যেতেই এক ধরনের নোনতা নোনতা স্বাদ টের পেল সে। ঠোঁটটা এখন যেন জ্বলছে, কেমন ব্যথা করছে। আর্শ দূরে সরে দাঁড়ালো। কাইরান তার ঠোঁটে হাত দিয়ে রক্ত মুছল। আর্শ বাঁকা হাসলো। হাতে থাকা ব্লেডটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে কাইরানের দিকে তাকিয়ে মাথার চুলে আলতো হাত বলিয়ে বলল, এটা আমার রোম্যান্স, সহ্য করতে পারলে আবারও ডাক দিবেন, চলে আসবো এমনটা প্রতিনিয়ত উপহার দিতে আপনাকে। বলেই আর্শ চলে গেল। সাথে নোবাও ঘেউ ঘেউ করতে করতে আর্শের পিছু ছুটল। আর এইদিকে কাইরান এখনো ওভাবেই দাঁড়িয়ে আর্শের দিকে তাকিয়ে রইল, এক চিলতে হাসি ঠোঁটে লেগে রক্ত ঝরতে ঝরতে।